বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ এবং অপর ভাইস চেয়ারম্যান বীর বিক্রম অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে শোকজ করার পরেই দলটির ভেতরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছিল এবং শওকত মাহমুদ একটি লিখিত জবাব 24 ঘন্টার মধ্যেই নিয়ম মেনে দিয়েছেন এবং মেজর হাফিজও নিয়ম মেনে লিখিত জবাব দিয়েছেন, কিন্তু তারপর তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। সেখানে তিনি অভিযোগ করেছেন যে তিনি নিজে বীর বিক্রম একজন মুক্তিযোদ্ধা। তিনি অভিযোগ করেছেন বিএনপি থেকে মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া হচ্ছে, দলের নীতি নির্ধারকরা গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত ভুল নিয়েছেন বলে তিনি অকপটে গণমাধ্যমের সামনে বলেছেন এবং এমনও প্রশ্ন তুলেছেন যে সিনিয়র যুগ্ম মহাসচিব যদি আদিষ্ট না হন, যদি চিঠিতে আদিষ্ট শব্দ লেখা না থাকে, তাহলে তিনি কিভাবে ভাইস চেয়ারম্যানকে শোকজ করতে পারেন। বিএনপির ভেতরে এই যে তোলপাড় চলছে, এটি শুধু বিএনপিতেই থেমে নেই, এর রেশ রাজনীতিতে পড়েছে। আজকেই বর্তমান সরকারের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলছেন যে মেজর হাফিজকে যে অপমান করা হয়েছে তিনি তার উপযুক্ত জবাব দিয়েছেন। এ নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও কথা বলছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে দল মেজর হাফিজের বিষয়ে নতুন কোনো কথা বলেনি, দলের ভেতরে জবাবদিহিতা থাকতেই পারে এবং জবাবদিহিতার অংশ হিসেবে দল কারো কাছে কোনো কিছু জানতেই চাইতে পারে। কিন্তু এ বিষয় নিয়েও অন্যান্য রাজনৈতিক দলের অনেক নেতারা সমালোচনা করছেন। তারা বলছেন যে জবাবদিহিতার নামান্তর কি তাহলে শোকজ হয় কিনা। এই সব বিষয় নিয়ে এখন দারুণ আলোচনায় রয়েছে বিএনপি এবং মানুষের কৌতূহল রয়েছে বিএনপির ভেতরে বাইরে কি হচ্ছে তা জানার। আমরাও আজকের সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে সেই আলোচনাই করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। আমি আনোয়ার সাদি স্বাগত জানাচ্ছি সবাইকে। আমার আমন্ত্রিত অতিথি চারজন। আমার সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। আমি অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে দিয়েই এই অনুষ্ঠান শুরু করতে চাই। এই যে বিএনপির ভেতরে ঘরে বাইরে তাহলে কি হচ্ছে যা নিয়ে এত আলোচনা রাজনৈতিক মহলে? আনোয়ার ভাই, ধন্যবাদ আপনাকে। লিস্টের নিচের থেকে আপনি শুরু করেছেন। জানি না হঠাৎ করে আমার উপরে কেন আপনার সদস্য হয়ে গেলেন। সিনিয়ররা যেখানে রয়ে গেছে, আমাদের ভাইস চেয়ারম্যান রয়ে গেছেন। দেখেন, মেজর হাফিজ সাহেব যে কথাটা বলেছেন সেটা তার একান্ত ব্যক্তিগত বক্তব্য। দল তাকে শোকজ করেছে, জবাব দিয়েছেন এবং রাজনৈতিক ভাবে জবাবটা দিয়েছেন। প্রেস কনফারেন্স করে আবার রাজনীতি কোনো কথা না। তবে অনেকটা ব্যাপারটা কি হয়েছে জানেন, আসলে আমরা কাউকে মূল্যায়ন করতে না পেরে, যেমন আপনি মনে করেন প্রথমে আপনি আসছেন ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের, কিন্তু শওকত মাহমুদের নাম তো আগে আসবে না, আগে আসবে মেজর হাফিজের নামটা। কারণ মেজর হাফিজ মুক্তিযোদ্ধা, বীরত্ব, সিনিয়র। শওকত মাহমুদ আগে থেকে বিএনপি করেন এবং ভাইস চেয়ারম্যান হয়েছেন অনেক আগে। প্রথম শোকজটা শওকত মাহমুদকে করা হয়েছে, তারপরে মেজর হাফিজ বীর বিক্রমকে করা হয়েছে। একসঙ্গে দুজনে করা হয়েছে, একজনকে কম সময় দেওয়া হয়েছে, একজনকে বেশি সময় দেওয়া হয়েছে। কারণ অরাজনৈতিক ব্যক্তিকে দেওয়া হয়েছে কম সময়, রাজনৈতিক ব্যক্তিকে দেওয়া হয়েছে বেশি সময়। আসলে বিষয়টা আওয়ামী লীগ যে শওকত মাহমুদকে আপনি অরাজনৈতিক ব্যক্তি বলছেন? একজন সাংবাদিক তো অরাজনৈতিক ব্যক্তি, তো রাজনৈতিক সংগঠন তো নাই। তাহলে তিনি কি করে তিনি ভাইস চেয়ারম্যান হলেন? তাহলে তিনি তো দলের ভাইস চেয়ারম্যান। একটি দলের ভাইস চেয়ারম্যান কি তাহলে রাজনৈতিক ব্যক্তিত্ব না? রাজনৈতিক কর্মকাণ্ডে দেখি নাই, এটা ব্যক্তিগত বললাম আর কি। এখন বিষয়টা হলো যে আপনারা বিএনপি কে খোঁচানোর চেষ্টা করতেছেন, তথ্যমন্ত্রী সাহেবকে খুশি করার জন্য আপনারা বলতেছেন উনি আজকে বিএনপির মহাসচিব কি মেজর হাফিজ কি বক্তব্য দিয়েছেন, এটা নিয়ে উনি অনেক পুলকিত। আমি খুশি করার জন্য বলিনি, রাজনৈতিক মহলে রাজনৈতিক নেতারা যেসব বক্তব্য দিচ্ছেন গণমাধ্যমে উদ্ধৃতি হচ্ছে, আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম মাত্র। ধন্যবাদ। আমি সেই জন্য আপনাদের বলছি না, আমি বলছি তথ্যমন্ত্রী সাহেব যে কথাটা বলছেন, তথ্যমন্ত্রী সাহেব যেভাবে পুলকিত হচ্ছেন, অর্থাৎ উনি একটা মানে এমন একটা অবস্থা পরিবেশ সৃষ্টি করতেছেন যাতে বুঝাইতে পারেন দেশে আর কোনো সমস্যা নাই, উনারাও এখন আর কিছু পাচ্ছেন না খুঁজে, এখন বিএনপি নিয়ে নেমেছেন এবং বিএনপিতে বিভিন্ন মিডিয়া, তারপরে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যারা বিএনপি কে ভাঙতে চায়, বিএনপি কে প্রতিষ্ঠাকুচি করে বিএনপি কে বিভিন্ন ক্ষতিগ্রস্ত করতে চায়। তাদেরই একটা কর্মকাণ্ডের একটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি। মেজর হাফিজ বক্তব্য দিয়েছেন, দল সেটা মেনে নিয়েছে, দল কি সিদ্ধান্ত নেবে সে ব্যাপারে মহাসচিব আজকে ক্লিয়ার করে দিয়েছেন। মহাসচিব বলেছেন যে এই ব্যাপারে আমাদের আর কোনো কিছু নাই, আমরা দেখবো দলীয় ফোরামে এটা আলোচনা হবে। কিন্তু আজকে আমাদের সামনে রাজনীতি শূন্যতা যে বিরাজ করতেছে, এই রাজনীতি শূন্যতার মধ্যে
আজকে সরকার একটা নতুন ইস্যু নিয়ে আসছে, ইস্যুর একটা কারণ আছে, যুক্তি আছে। কারণ কয়েকদিন আগে সরকারে গালেন ওই কি বলে হেফাজতে ইসলাম এমন এক থাপ্পড় মেরেছে যে থাপ্পড়ের জবাবটা দিতে পারতেছে না বা হজমও করতে পারতেছে না। এমনকি আইনমন্ত্রী বলেছেন তাদের পাশায় নাকি লাথি দিয়েছে, পশ্চাৎ দেশে, সরি পাশায় না বলে পশ্চাৎ দেশে লাথি দিয়েছেন, মেরেছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম বলেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য তারা বঙ্গোপসাগরে ফেলে দেবে, বুড়িগঙ্গায়। শুধু তাই নয়, তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভাঙ্গার, অপমান করা দুঃসাহস দেখিয়েছে। সেখানে আওয়ামী লীগ আজকে নীরব, হেফাজতে ঠিক কথা বলার সাহস তাদের নাই। একজন হেফাজতে কাউকে দেখতাম না, কয়জন মামলা দিয়েছেন, এখন তারা হুমকি দিয়েছে মামলা না তুললে নাকি তারা কি 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 করবে। এতেই তারা বেহাল, এবং এই বেহাল অবস্থাটাকে এখন বিএনপির কাঁধে চাপিয়ে দিয়ে খুচাখুচি করতেছে মেজর হাফিজকে দিয়ে। জি, আমি আপনার কাছে আসবো। অনেক ধন্যবাদ জনাব মেজর আখতারুজ্জামান। আমি আপনার কাছে আসছি। জনাব এস এম কামাল হোসেন, সরকারের অবস্থা বেহাল এবং এই বেহাল দশা থেকে পরিত্রাণের জন্য এখন মেজর হাফিজ ইস্যু খেলছে আওয়ামী লীগ, কি বলবেন আপনি? আপনাদের ধন্যবাদ, আলোচকদের ধন্যবাদ। মেজর আক্তার ভাই আমাদের বয়সে বড়, আমি ব্যক্তিগত বিষয়ে কোনো কথা বলতে চাই না। উনি একসময় বিএনপি সম্পর্কে কি বলেছেন সেটা উনি ভালো জানেন। আজকে উনি খুব ভালো কথা বলেছেন, আওয়ামী লীগ বিএনপি নিয়ে ভাবে না এবং বিএনপির ভিতরে কি হচ্ছে এটা আওয়ামী লীগ ভাবে না। আর উনি যেটা বলছেন হেফাজত চপাটাঘাত মারছে, আওয়ামী লীগের হেফাজত চপাটাঘাত মারেন। হেফাজতের যে অংশ এই কথা বঙ্গবন্ধু সম্পর্কে বলেছেন, এই অংশের পূর্বসূরীরা 1971 সালে বঙ্গবন্ধু যখন এই বিজয় মাসে বলতে চাই, তখন আক্তার বেরো বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তখনও জয় বাংলা স্লোগান দিয়েছিল। মুক্তিযুদ্ধে যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে এই জনপদের মানুষ র্যালি করছে, এই বাংলাদেশের মানুষ যখন বঙ্গবন্ধুর নেতৃত্বের ঐক্যবদ্ধ, তখন এই হেফাজতের পূর্বসূরীরা সেদিন বলেছেন যে ইসলাম গেল, ইসলাম গেল, পাকিস্তান গেল, পাকিস্তান গেল, এবং বঙ্গবন্ধুর ফাঁসি চেয়ে সেদিন তারা পাকিস্তানের সেনাবাহিনীর ছত্রছায়ায় মিছিলও করেছে। সেই শক্তি পরাজিত হয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই হেফাজতরা না, সেই জামাত, হেফাজত, সেই সাম্প্রদায়িক শক্তি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদের ধর্ম রাজনীতিকে বঙ্গবন্ধু 1971 সালে দেশ স্বাধীন হওয়ার মধ্যে দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। আর বঙ্গবন্ধুকে হত্যা করার পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান সেই ধর্মভিত্তিক রাজনীতি শুরু করেছিল। তারপর থেকে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে চালু আছে, এবং ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করে তারা কাদের সাথে আছে বাংলাদেশের জনগণ জানে। আমরা হেফাজতকে ভয় পেনে, হেফাজত না, বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল দল যারা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে তারা এই ধরনের হুমকিতে ভয় পায় না। আমি আসছি আপনার কাছে, আমি আবার আপনার কাছে আসবো। জনাব শামসুজ্জামান দুদু, জনাব এস এম কামাল হোসেন বলছেন যে বিএনপির ভেতরে কি হচ্ছে তা আওয়ামী লীগ ভাবে না, এবং আওয়ামী লীগ এবং এর সঙ্গে থাকা অসাম্প্রদায়িক শক্তি অন্যদের এসব হুমকি ধামকিকে ভয় পায় না, কি বলবেন আপনি? হ্যাঁ, আওয়ামী লীগের, আপনাকে ধন্যবাদ এবং যারা আলোচক আছেন তাদেরকে আমি অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এই টেলিভিশনে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি শুভেচ্ছা এবং এই শীতার্থ অবস্থায় যারা কষ্ট পাচ্ছেন তাদের প্রতি আমি সহমর্মিতা জানাচ্ছি। আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো চলবে, আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতিটা করবে, এটা তো নতুন কিছু না। বিএনপি বিএনপির মতো চলবে বা জাসদের মতো চলবে, তারা তাদের রাজনীতিটা করবে অথবা তাদের কর্মকাণ্ড চালাবে। বাংলাদেশে আসলে আমরা যা বলছি কতটা সত্য কতটা মিথ্যা, প্রশ্ন হচ্ছে এই শুরুতে বলেছেন মেজর হাফিজউদ্দিন সাহেবের শোকত এবং শওকত মাহমুদের শোকতের ব্যাপারে। আমি এটা পরিষ্কার করি আপনারা, আমি তো একটা দলের একটা পর্যায়ের নেতৃত্ব দিচ্ছে। যে কোনো দলের যদি তার নেতা কর্মীদের সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকে সেটা জানতে যেতেই পারে, এটা দোষের কিছু বলে আমি মনে করি না।
আর যাদের কাছে জানতে চাবে তারা তাদের মতো করে বলবেন, যেটা হাফিজ সাহেব বলেছেন, শওকত সাহেব বলেছেন। এখানে যেটা বক্তব্যের ভিন্নতার প্রসঙ্গ তুলেছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব প্রথমে বলেছেন যে বিএনপিতে মুক্তিযোদ্ধারা উপকৃত হচ্ছে বা বাদ পড়ছেন, মানে এটা হাফিজ সাহেবের ব্যাপারে তিনি বলেছেন। মানে মুক্তিযুদ্ধের কোন নেতা, কমান্ডার বিক্রম, বীরত্ব এদের সম্বন্ধে বলতেই পারে। জি, বীর বিক্রম হাফিজ সাহেব বলেছেন সংবাদ সম্মেলনে যে মুক্তিযুদ্ধের যারা বিশ্বাসী আছেন তাদেরকে কোণঠাসা করা হচ্ছে দলের ভিতরে। কোণঠাসা করা, আপনি একটু আগে বলেছেন যে বাদ দেওয়া হচ্ছে। যে এটা গণমাধ্যমে রিপোর্ট হয়েছে, যে এরকমও দেখেছি আমরা টেলিভিশনে, যে হাফিজ সাহেব বলেছেন যে বাদ দেওয়া হচ্ছে, বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে, এরকম অনুবাদ হয়েছে তার কথা। তো যেহেতু আপনি আগের বক্তব্যতে সরে গিয়ে পরের সরেনি, দুটোই রাখছি আমি যা যা গণমাধ্যমে দেখেছি সবই রাখছি আপনার সামনে। দুই ধরনের বক্তৃতা আছে দুদু ভাই, হাফিজ সাহেব। আপনি উপস্থাপক আপনি, আর আপনারা আমাকে দাওয়াত দিয়ে আছেন অ্যাঙ্কার, আপনি দীর্ঘদিনের অ্যাঙ্কার। আপনার এই অ্যাঙ্কার গিরি তো আমি একবার না 1000 দিন দেখেছি, কিন্তু আপনি যখন দেখে এনে কথা বলতে দেবেন না, সেটা অসম্মানিত। না, আমি কথা বলতে দিচ্ছি, আমি তথ্যগুলো যোগ করে দিচ্ছি আপনার সঙ্গে। অবশ্যই আমি আপনার কথা শোনার জন্য আগ্রহ নিয়ে বসে আছি, জাতির সবাই। আপনি যদি আমার কথা শেষ হওয়ার পর বলতেন তাহলে আপনার আগ্রহটা ব্যাপারে আমি অভিনন্দন জানাচ্ছি। আর আপনি একটা গানের ছন্দপতন, কবিতার ছন্দপতন ঘটাবেন, তখন এটা উদ্দেশ্যমূলক, এটা অ্যাঙ্কারের কাজ না, এটা বিতর্কের কাজ। আপনি আবার বিতর্কিত আসার ব্যাপার আসলে পরে আমি খুশি হব। না, আমি আপনার সঙ্গে মোটেও বিতর্ক করার জায়গাতে নেই, আগ্রহ নেই আমার। আপনি বলুন। আপনি প্রথম থেকে এটা করে যাচ্ছেন, কথা শোনার আগ্রহ আপনার খুব কম। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রসঙ্গ আনলে পরে আপনি যদি অখুশি হন, কারণ আপনি নিজে সেই জায়গাটায় বাধা দিচ্ছেন আওয়ামী লীগকে রক্ষা করার জন্য, তো এটা দিতেই পারেন। আপনি আওয়ামী লীগ করলে তো এটা দিতেই পারেন আমার কথাটা পরিষ্কার না করার জন্য। সেই জন্য আওয়ামী লীগ একজন অ্যাঙ্কার হবে, একটা টেলিভিশন হবে, এটা আমরা দেখেই আসছি। এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে কথাটা বলেছে, গত 10 থেকে 12 বছরে এই মিস্টার হাফিজ সাহেব এলাকায় যেতে পারেন না, পুলিশ দিয়ে আওয়ামী লীগের কর্মীদের তাকে লঞ্চ থেকে নামাতেই দেয় না। তো তিনি যখন হাফিজ সাহেব সম্বন্ধে সহানুভূতি জানান, তাও একটা সামান্য শোকজের ব্যাপার, তখন এটা উদ্দেশ্যপূর্ণ হয়েছে। আর তথ্যমন্ত্রীর কথাটা আমি এখানে বলছি না এই জন্যে যে ইতিমধ্যে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি দফা রফা করে ফেলা হয়েছে। এখানে একপক্ষীয় শাসন প্রতিষ্ঠা পেয়েছে, কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা পেয়েছে। 42 জন বিশিষ্ট নাগরিক ইতিমধ্যে নৈতিকতার প্রশ্ন, দুর্নীতির প্রশ্নে, নির্বাচন কমিশন সম্বন্ধে যেটা তারা তুলে ধরেছে, দুঃখজনক। তো আমরা নীতি নৈতিকতা বলেন, যেটা হাফিজ সাহেবের কষ্ট লেগেছে যে তাকে যে ভাষায় যেভাবে বলেছে, তিনি এর জন্য দুঃখ করতেই পারেন, দুঃখ প্রকাশ করতে পারেন। তো যে নাম চিঠিটা দিয়েছে সে আদিষ্ট হয়ে দিয়েছে, এটা আজকেও পত্রিকাতে সে পরিষ্কার করেছে। আর তিনি যে জবাব দিয়েছেন তাহলে বোঝা যায় পার্টির সিদ্ধান্তকে তিনি মেনে নিয়েছেন। শওকত মাহমুদ সাহেব জবাব দিয়েছেন, মেনে নিয়েছেন। এখন পার্টি এটা বিশ্লেষণ করে কি বলেন সেটা পর্যন্ত আমাদের অপেক্ষা করার দরকার। এটি গণতান্ত্রিক সংগঠনের এটা রীতিনীতির পর্যায়ে পড়ে। আওয়ামী লীগও শোকজ করতে পারে, অন্যান্য রাজনৈতিক দলও তাদের জিজ্ঞাসা থাকলে তাদের নেতৃবৃন্দের শোকজ করতে পারে। সেদিন এই জায়গাটার কথা না, কথাটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতির অবস্থাটা কি। এটা আমি একটু আগে বলেছি, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য যে বিজয় অর্জন 71 সালে, সেটা আমরা এখন যে কোনো ভাবে হোক একটা বিতর্কের মুখে ফেলে দিয়েছে। গণতন্ত্র এবং স্বাধীনতা বলতে যেটা বোঝায়, এই ডিসেম্বর মাসে দুঃখজনক হলেও বলতে হচ্ছে, সাংবিধানিক আইন বলে বাংলাদেশে এখন কিছু নাই। প্রতিষ্ঠানগত অবস্থান বলে কোনো প্রতিষ্ঠান স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারছে না। এটাই হচ্ছে বাস্তবতা। তার মধ্যে বসবাস করে আমাদের যদি রাজনীতি করতে হয়, আওয়ামী লীগ, বিএনপি বর্ণটা বেশ দুরূহ কাজ। এই পর্যায়ে আমি এতটুকুই বললাম। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব নাজমুল হক প্রধান, বিএনপির ভেতরে যা হচ্ছে সেটি দলের
অভ্যন্তরীণ বিষয় এবং দলের কোনো বিষয় দলের নেতৃত্ব দলের নেতাকর্মীদের কাছে জানতে চাইতেই পারে। বিষয়টি খুবই স্বাভাবিক। কি মন্তব্য, কি মূল্যায়ন আপনার? আসলে ধন্যবাদ। এখানটা যারা আলোচনা করছেন সবাই বিদগ্ধ রাজনীতিবিদ আলোচনা করছেন, বিএনপির, আওয়ামী লীগের, আক্তার ভাই বীর মুক্তিযোদ্ধা। আমি একটু হালকা কথা বলার ইচ্ছা করছি, কারণ আপনারা যে এজেন্ডা ঠিক করেছেন এটা আমার কাছে মনে হয় মাঝে মধ্যে একটা অ্যাড দেখতাম টেলিভিশনে, যে বাতির রাজা ইলিশ মাছ, বাতির রাজা ফিলিস মাছ রাজা ইলিশ ফটফটা। বিএনপির ভিতর তো ফটফটা, মানে সদরঘাটের মতো আর কি। হ্যাঁ, এটা আলোচনার কি আছে আমি বুঝলাম না। কারণ কিন্তু মজার ঘটনাটা হচ্ছে যে সকল দলের মধ্যে থেকে যে কেউ করতেই পারে, সকল যে জবাবও দিতে পারে। কিন্তু মেজর হাফিজ সাহেব উনি যে প্রেস কনফারেন্স করছেন আমি সেটা দেখেছি, উনি সেখানটা একটা কথা বলেছেন, ওনার অভিযোগটা সব খণ্ডন করেছেন। একটা কথা বলেছেন যে উনি মুক্তিযোদ্ধা এবং উনি সত্যি মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা, বীরুত্তম সম্ভবত, এবং বীর বিক্রম, হ্যাঁ ব্যাস বীর বিক্রম, এবং ওনাকে মুক্তিযোদ্ধাদেরকে বিএনপি মানে কোণঠাসা করার চেষ্টা করছে, এরকম একটা কথা উনি বলেছেন, আমি নিজে শুনেছি বলেছেন। কিন্তু মজার ঘটনা হচ্ছে উনি বলছেন ওইখানে ওই প্রেস কনফারেন্সে যে ওনার নামে মামলা, ওনার শোকতে একটা জবাবে বলছেন যে বরিশালাম যেতে পারে নাই ম্যাডামের মুক্তির জন্য, কারণ আমাকে এয়ারপোর্টে গ্রেপ্তার করা হয়েছে, ওটাও শোকতে আছে। তো যার দেশদ্রোহী তাকে মামলা দেয়, যার নামে এত মামলা, তার জন্য কাদের সাথে দরদ কেন? এই কথাটা আজকে বলেছেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথাটা তো সত্যি। জনগণ আসলে এটা এই রাজনীতিটাকে এখন সরকারি দলের রাজনীতিটাকে রং তামাশা হিসেবে নিয়েছে আর কি। সরকারি দলের পক্ষ থেকে কাদের সাহেব এই কথা বলার কোনো প্রয়োজনই নেই, কারণ যেই লোকটার নামে রাষ্ট্রদ্রোহিতা মামলা আছে মুক্তিযুদ্ধ হওয়ার পরও, যে যেতে পারে না এলাকায়, তার প্রতি দরদ উঠলে ওটাতে কোনো কারণ খুঁজে পায় না। ফলে সরকারের যে আসল উদ্দেশ্য আছে কোনো সন্দেহ নাই। আমি বলতে চাচ্ছি যে আসলে দলের খুব নর্মাল প্রক্রিয়া এগুলি। দলের যে কেউ শোকজ হইতে পারে, শোকজের জবাব দিতে পারে, শাস্তি হতে পারে, বহিষ্কার হতে পারে, এগুলো হতেই পারে দলের কার্যক্রমের ক্ষেত্রে। এগুলি দল চলার ক্ষেত্রে এগুলো অসংখ্য কাজ সব জায়গায় হয়ে আসছে। কিন্তু এইটা টিভিতে আলোচনার কেন বিষয় করলেন এটা আমার মাথায় ঢুকে না। আমি সরি আমার বলার জন্য আর কি। আমি যার কারণে খুব হালকা কথা বললাম আর কি। বিএনপির ভিতর সদরঘাট ফটফটা, সবাই জানে, সবাই সবকিছু জানে। আচ্ছা, আপনি যে বলছেন যে সরকারের অসৎ উদ্দেশ্য আছে, সেই ব্যাপারে আপনার সন্দেহ নাই, কি সেই অসৎ উদ্দেশ্য বলে আপনার মনে হয়? বড়টা তো অসৎ উদ্দেশ্য। সরকার তার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিচ্ছে, তারপরে বলছে উনি মুক্তিযুদ্ধের দরদ দেখাচ্ছে, এটা অসৎ উদ্দেশ্য না? এটা তো এটা ব্যাখ্যা করার কি আছে? এটা যাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিচ্ছে, যাকে জানলাম যে মুক্তিযোদ্ধা বীর উত্তম যিনি, বীর বিক্রম যিনি, তাই না, তাকে বলতেছে যে হ্যাঁ আরে কি না কি হয়ে গেল, এটা অসৎ উদ্দেশ্য না? এটা ভালো উদ্দেশ্য নাকি? এটার জন্য কি ব্যাখ্যা করে বলতে হবে আমাকে? আমি বলতে চাচ্ছি যে এইসব বিষয়ে সরকারের পক্ষ থেকে কথা না বললে ভালো হতো। ওদের কানের পানি ওরা কানেই মেরে দিত। ওনারা শোকজ করছে, জবাব দিচ্ছে, তাই না, ওটা পাবলিক তার মতো করে সিদ্ধান্ত নিতে পারতো। কিন্তু সরকারি দল বলার কারণে পাবলিকের সিদ্ধান্তটা এখন সরকারের যে উদ্দেশ্য আছে সেটাই পাবলিক লক্ষ্য করবে, জনগণ লক্ষ্য করবে। আমি এই কথাটাই বলতে চাচ্ছি। আপনি কামাল সাহেব বলছেন একটা কথা, তাই না, যে এই মানে সাম্প্রদায়িক শক্তির বিষয়ে বলছেন। হ্যাঁ, দেশ স্বাধীনের পরে সাম্প্রদায়িক শক্তির রাজনীতি নিষিদ্ধ ছিল, কিন্তু আমরা এটাও তো জানি বঙ্গবন্ধুর সময়ে দাউদ হায়দারকে এই মৌলবাদীদের চাপে বিদেশে পাঠিয়ে দিতে হয়েছিল একটা কবিতা লেখার কারণে। ফলে সাম্প্রদায়িক শক্তি যে ক্ষমতার ঘাড়ের উপরে সবসময় বসে থাকে, এটা অস্বীকার করবেন কিভাবে? যে নামে হোক, জামাত নামে না হোক, হেফাজত নামে, অহেফাজত নামে, যে নামে হোক, আজকে তো ক্ষমতার ঘাড়ের উপর তারা বসে আছে, যার কারণে এই ধরনের কথাগুলি বলার জন্য তারা ধৃষ্টতা প্রদর্শন করতেছে। আজকে এগুলি বলে কোনো পার পাওয়া যাবে না, তাই না, যে আমরা এদেরকে দূরে ঠেলে দিচ্ছি বা আমাদের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক আছে, দিস আর দ্যাট ওয়ে। সেই দেশ স্বাধীনের পর থেকে সম্পর্ক ছিল, আছে ক্ষমতার সঙ্গে। আমি পরিষ্কার বলতে চাই, আজকে দুদু সাহেবরা বিএনপি করেন, ওনারা যতই জামাতের সঙ্গে প্রীতি করেন, বর্তমান সময় জামাত সাম্প্রদায়িক সমাজের সঙ্গে সম্পর্ক, আমরা মনে করি বিরাট সাপোর্ট নিয়ে আমাদেরকে আন্দোলন করে ক্ষমতা এনে দিত। কখনোই না। সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি সব সময় ক্ষমতার সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি করে ফেলে, এবং সেই ব্রিটিশ আমল থেকে, সেই পাকিস্তান আমলে, সেই দেশ স্বাধীনের পরে, জিয়ার আমলে, এরশাদ আমলে, এবং বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি না সরকারের কতজন লোক আহমদ শফি হুজুরের সেখানে তার হেফাজতের সেই আস্তানায় জিয়ারত করেছেন, গেছেন। আমরা জানি না কি সম্পর্ক, আমরা জানি না শিক্ষা কার্যক্রম কি পরিবর্তন করা হয়েছে, আজকে সবই জানি। আজকে তাহলে এই সাম্প্রদায়িক শক্তি নিয়ে যে কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, অন্যের প্রতি দোষ দিয়ে, এই এক্ষেত্রে সরকার পরিষ্কার না, বিএনপিও পরিষ্কার না। বিএনপি লুকাচুরি আশ্রয় নিচ্ছে। এখানটা ভাস্কর্য বিষয়ে বিএনপি পরিষ্কার কথা বলা উচিত
বিএনপি গত যুদ্ধবাদী বিচারের সময় যেমন পরিষ্কার কথা বলতে পারেন নাই, যার কারণে বিপদগ্রস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, এখনো এই ভাস্কর্য নিয়ে পরিষ্কার কথা বলতে পারছেন না, যার কারণে আমি বিশ্বাস করি বিএনপি আবারও ক্ষতিগ্রস্ত হবেন। সাম্প্রদায়িক জঙ্গিবাদী গোষ্ঠীর সম্পর্ক আমি পরিষ্কার বলতে চাচ্ছি, এটা ক্ষমতার সঙ্গে সব সময় ছিল, এখনো আছে। তাহলে এই ক্ষমতার গোষ্ঠী যদি এটাকে সঙ্গে সম্পর্ক ছিন্ন না করতে পারে, তাহলে এরা লাই পাবে, এরা ঘাড়ের উপর উঠবে। বাদরকে যেমন লাভ দিলে ঘাড়ের উপর উঠে, এরা ঘাড়ের উপর উঠবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব এস এম কামাল হোসেন, সাম্প্রদায়িক শক্তি ক্ষমতার সঙ্গে সম্পর্ক করে ফেলে, এই সরকারের সঙ্গেও তারা সম্পর্ক করে ফেলেছে, এই অভিযোগ জনাব নাজমুল প্রধানের। আমি আপনার ধন্যবাদ। সাম্প্রদায়িক শক্তি এই সরকারের সাথে থাকে না। নাজমুল প্রধান সাহেব যেটা বলেন, উনিও 14 দলের নেতা। সাম্প্রদায়িক শক্তি এই সরকারের ঘাড়ের উপর উঠে বসেন। সাম্প্রদায়িক শক্তির ব্যাখ্যা কি প্রধান ভাইয়ের কাছে, এটা প্রধান ভাই দেবেন। কারণ এই সরকার, উনি বলছেন সাম্প্রদায়িক শক্তি জঙ্গিবাদ, এই সরকার জঙ্গিবাদকে জেটিয়ে বিদায় করেছেন একমাত্র শেখ হাসিনার সরকারই, আর কেউ করেনি। জঙ্গিবাদের উত্থান হয়েছে। এদের প্রথম আলোর নিউজ যে বাংলা ভাই অস্ত্র উঁচিয়ে পুলিশের নাগে টাকে ঘুরিয়ে বেড়াচ্ছেন। প্রথম আলোর নিউজ যে বিএনপির 8 জন মন্ত্রী এমপি বাংলা ভাইয়ের পৃষ্ঠপোষকতা করেছেন। প্রথম আলোর নিউজ 500 বোমায় বিক্ষিপ্ত মুক্তিযুদ্ধের 63টি বাংলাদেশ, 63টি জেলা। প্রথম আলোর নিউজ যে একজন বিদেশি রাষ্ট্রদূত হযরত শাহজালালের মাজারে ঢুকতে পারেননি, গ্রেনেড হামলা করে একজন সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। অর্থাৎ এই সরকার জঙ্গিবাদকে ঝেঁটিয়ে বিদায় করেছেন। আর আল্লামা শফির যেটা কথা বলেন, যখন তারা শাপলা চত্বরে জমায়েত হয়েছিল, সেদিন ঢাকার শহরে বাইতুল মাকরম আগুন দেওয়া হয়েছিল, কমিউনিস্ট পার্টির অফিসে আগুন দেওয়া হয়েছিল, ফায়ার সার্ভিস ঢুকতে দেওয়া হয়নি। সেদিন কারা আহ্বান জানিয়েছিলেন সেদিন সবাই জানে। হ্যাঁ, বলতে পারেন যে আল্লামা শফির সাথে এই সরকার প্রধান বসেছিল। কি কারণে বসেছিল? যে 4 বছর থেকে 12 বছর পর্যন্ত শিশুরা মাদ্রাসায় পড়ে, সেদিন তাদেরকে ওই ইসলাম রক্ষা করার নামে সেদিন শাপলা চত্বরে হাজির করা হয়েছিল। ওই ছেলেগুলোকে সামনে রেখে যাতে সাম্প্রদায়িক শক্তি ব্যবহার করতে না পারে, ক্ষমতার দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, এই কারণে কওমি মাদ্রাসার শিক্ষকদের সাথে বসতেন। কওমি মাদ্রাসার ছাত্ররা যে সাম্প্রদায়িক শক্তি, এটা ঠিক না। সাম্প্রদায়িক শক্তি যারা সাম্প্রদায়িক চিন্তা চেতনায় বিশ্বাস করে, যে পাকিস্তানের জন্ম হয়েছিল সাম্প্রদায়িকতার ভিত্তিতে, তাদের প্রতিনিধিরা যারা সাম্প্রদায়িক রাজনীতি, যেটা বঙ্গবন্ধু হত্যা করবার সাম্প্রদায়িক রাজনীতি শুরু হয়েছিল, বঙ্গবন্ধুর আমলে ধর্ম ব্যবসায়ীরা মাথায় ওঠেনি। হ্যাঁ, বঙ্গবন্ধু মসজিদ বন্ধ করেছিল, বঙ্গবন্ধুর আমলে ওআইসির সম্মেলনের সদস্য হয়েছিল, বঙ্গবন্ধুর আমলে বিশ্ব টঙ্গীর ইস্তেমার জায়গা দিয়েছিল, তাবলিগ মসজিদ হয়েছিল, এইগুলো হয়েছে। কিন্তু সেদিন ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। সেদিন বঙ্গবন্ধুর উপর সাম্প্রদায়িক শক্তি মাথা ছাড়া দিয়ে ওঠে নাই, বসে নেই। বঙ্গবন্ধু বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতার রাজনীতি শুরু করেছিলেন। একটা বিরতির সময় হলো। বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে, ধারণ করে, এটা গোটা জাতি জানে। এখন আমরা আমাদের কোন কারণে ইকুয়েশনের কারণে বিভিন্ন কথা বলতে পারি, এটা আমি হয়তো অস্বীকার করি না। একটা বিরতি নেই। জনাব এস এম কামাল হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। বিরতির পর আমরা আমাদের আরো বক্তারা আছেন, সবার বক্তব্য শুনবো। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব শামসুজ্জামান দুদু, জনাব এস এম কামাল হোসেন বলছেন যে এই সরকার জঙ্গিবাদকে ঝেঁটিয়ে বিদায় করেছে। তিনি অভিযোগ করেছেন যে বিএনপির 8 জন মন্ত্রী বাংলা ভাইকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল। আমাকে বলছেন বাংলা ভাইয়ের গ্রেপ্তার বিএনপি করেছে, বিচারও শুরু বিএনপি করেছিল, কিন্তু আমরা কোনো ইসলামী দলের সঙ্গে চুক্তি করি নাই। কিন্তু কি ধরনের ইসলামতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এটা কিন্তু আমরা বিএনপির সরকারের সময় অথবা বিরোধী দলের সময় ক্ষমতার যাওয়ার জন্য এটা করি নাই। এই দৃষ্টান্ত কিন্তু যে কোনো ভাবেও আওয়ামী লীগের জন্য আছে। ইসলামী ঐক্য জোটের সঙ্গে তারা এক ধরনের চুক্তি করেছিল এবং সেই সময় প্রচন্ড সমালোচনার মুখে আওয়ামী লীগ পড়েছিল। আর
হেফাজত ইসলামকে মানে ডায়েসে নিয়ে পাশে বসিয়ে হেফাজতের উপাধিভুক্ত বর্তমান প্রধানমন্ত্রী হয়েছে। এসব ব্যাপার নিয়ে আসলে বলার অবকাশ নাই যে কে পক্ষে কে বিপক্ষে, কিন্তু বাস্তবতা হচ্ছে এখন ধর্মনিরপেক্ষ সরকার আছে দেশে সাংবিধানিক ভাবে যেটা দাবি করা হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। এটা আওয়ামী লীগই সুপ্রতিষ্ঠিত করেছে। তো আসলে ক্ষমতায় থাকার জন্য আমরা যে প্রবঞ্চনা গুলো করছি রাজনীতিবিদ বা আওয়ামী লীগ বা ক্ষমতাসীন দল, এটা দুঃখজনক এবং এটি এই দেশে রাজনীতিকে কলুষিত করবে আমার ধারণা। সেই জন্য আমরা যেখান থেকে যেভাবে বলি না কেন, বিএনপির রাজনীতিতে স্পষ্ট করা বলা আছে ধর্মীয় মূল্যবোধ অর্থাৎ সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রাখা। অর্থাৎ যেমন এই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যখন যে রাজনৈতিক দলই বলুক না কেন, এই রাজনৈতিক দল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলে বরঞ্চ সাম্প্রদায়িকতা, এটা আমার ধারণা। কারণ এদেশের মানুষ হাজার বছর ধরে সহাবস্থান করছে তার যে প্রতিবেশী, তার যে অন্য ধর্মের সঙ্গী তাদের সঙ্গে। এমনকি মুক্তিযুদ্ধকালীন সময়ও সাম্প্রদায়িকতা বলতে যেটা বোঝায় এই দেশে ছিল না। যতই পাকিস্তানিরা বরঞ্চ সাম্প্রদায়িক শক্তি বলতে যেটা বলে সে 71-এ 16 ডিসেম্বরের বিজয়ের মধ্যে দিয়ে সেটা ধ্বংস হয়ে গেছে। এটা আমার কাছে মনে হয়েছে। আর এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই পারস্পরিক ভাবে তাদের পছন্দ অনুযায়ী তারা চলাফেরা করতে পারে। সেই জায়গাটাই যদি আমি ইসলামিক বা অন্যান্য পন্থীদের আক্রমণাত্মক ভাবে জঙ্গি ভাবে, আর জঙ্গি যে ঘটনা আপনারা নিজেরাও জানেন যে কোনো একটা ইস্যু সামনে যখন আসে জঙ্গি তত্ত্বটা সামনে জোরে সোরে আসে। তো এখন খুব একটা বেশি কাজ হচ্ছে না। আমি যেমন মনে করি সরকার যদি এত সফল হতো তাহলে পরে একটা ফ্রেশ ইলেকশন দিয়ে সরকারও তার অবস্থান বুঝতে পারতো, অন্য রাজনৈতিক দলগুলো বুঝতে পারতো। আমরা তো সেই ব্যবস্থা থেকে সরে গেছি। পুলিশ প্রশাসন, মিলিটারি, বিচারালয়, রাজনৈতিক দল কোনটাই কিন্তু এখন যে জায়গাটা এসেছে তারা হচ্ছে ক্ষমতার পূজারী হয়ে যাচ্ছে। আদর্শ, নীতি, ঐতিহ্য এইগুলোর দিকে আমরা খুব বেশি যেতে পারছি বলে আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমি জনাব নাজমুল হক প্রধান, আদর্শ, নীতি এসব দিকে এখন মনোযোগ নেই বললেই চলে, কি বলবেন? আসলে দুদু ভাই তো আমরা একই সাবজেক্ট বিষয়ে লেখাপড়া করছি, একই সঙ্গে রাজনীতি করছি, একই বয়সে আমরা। দুদু ভাই খুব চমৎকার করে সুন্দর গুছিয়ে বলতে উনি বললেন যে আমরা চুক্তি করি নাই। কথাটা ঠিক, ওনারা চুক্তি করেন নাই, কিন্তু ওনারা ঐক্য জোট গড়েছিলেন শাইখুল হাদিস, জামাতে ইসলাম এদের সঙ্গে, এবং চুক্তি করে ওনারা ক্ষমতায় এসেছিলেন, পতাকা দিয়েছিলেন। এগুলি বললেন না, কথাগুলি পরিষ্কার করে বললে সবার জন্য বুঝতে সুবিধা হয়। কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনি যেভাবেই বলেন অথবা কামাল যেভাবেই বলুক, জনগণ কিন্তু ঠিকই বুঝতেছে কার কি পজিশন, কে কি করতেছে, ঠিকই বুঝতেছে। আমি সেই কারণে বলছি আজকে আসলে আমরা যে খেলাটা খেলতেছি কেন, ক্ষমতাসীন গোষ্ঠী বা ক্ষমতাহীন গোষ্ঠী যারা নেই, যারা ভবিষ্যৎ যেতে চাই এই সাম্প্রদায়িক এই শক্তিকে নিয়ে, যারা কোথায় কোথায় তাই না ইসলাম বিপন্ন হচ্ছে বলে যারা চিৎকার করে, এই শক্তিকে নিয়ে যারা খোলা ঐক্য না করলেও, চুক্তি না করলেও ইন দিস অর দ্যাট ওয়ে এদের সঙ্গে সক্ষতা রেখে মনে করছি রাজনীতিটা দেশটা পরিচালনা করবো। আমি মনে করি তারা সবাই আমরা একটা লিভিং ইন দ্য ফুল অফ প্যারাডাইস, মানে আমরা একটা বোকার স্বর্গে বাস করছি। আজকে বর্তমান প্রেক্ষাপটে মুক্তির পক্ষের সরকার খুব পরিষ্কার করে বলতে পারছে না যে আমাদের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই, বরঞ্চ প্রতীয়মান যেমন কামাল প্রতিটা কথায় যে আমরা মদ জুয়া বন্ধ করছি, বঙ্গবন্ধু করছে, মদ জুয়া বন্ধ করছে। মদ জুয়া পৃথিবীর আদিকাল থেকে নিয়মতান্ত্রিকভাবে প্রত্যেকটা রাষ্ট্রে এই মদও ছিল, জুয়াও ছিল। এই ক্লাবগুলিতে মদ খাওয়া হতো, জুয়া খেলা হতো, এখনো আছে, এটা থাকে, তাই না, থাকবে, নিয়ন্ত্রিত থাকবে। বলে এটা বন্ধ করছে বলে বাবা বাবা কিছু নেই। আবার এটাও ঠিক, আজকে যেমন তসলিমা নাসরিন যেমন বিএনপির সময় তাকে যেমন দেশের বাইরে করে দেওয়া হয়েছে, আবার বঙ্গবন্ধুর সময় দাউদ হায়দারকেও বের করে দেওয়া হয়েছে। কি কবিতা লেখার কারণে সে
নাস্তিক্যবাদী বা ইত্যাদি ইত্যাদি। অথচ এই একই জায়গা আমি শুনেছি আমার সিনিয়রদের কাছে, জগন্নাথ কলেজের প্রিন্সিপাল জেনারেল ডক্টর সাইদুর রহমান ছিলেন, শফিক রহমানের বাপ, উনার রুমে নাকি লেখাই ছিল আমি নাস্তিক। কোনো ছাত্র কোনো মৌলবাদী গোষ্ঠী তার বিরুদ্ধে মিছিল করে নাই, সেও ধর্ম নিয়ে কোনো কটাক্ষ করে নাই। আজকের প্রেক্ষাপটে সবসময় মানে যেখানটায় আমরা এসে দাঁড়িয়েছি এখন এই 21 শতাব্দীতে, যেখানটা মেধার যুগ বলতেছি, সেখানটায় কেন মেধাটাকে বাদ দিয়ে আমরা পেশির উপর নির্ভর করতেছি? এই কথাটার উত্তর কি আমাদের নিজের কাছে পেতে পারি না আমরা? আজকে যে কথা আসছে নির্বাচন নিয়ে, এই যে দেখেন এই গত 3 দিন আগে 42 জন মানুষ, বাংলাদেশের মানুষ, বুদ্ধিজীবী বলুন বা তারা এখানটায় সমাজের উচ্চ শ্রেণীর মানুষ বলুন, তারা একটা বিবৃতি দিয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। বিবৃতি না, অভিযোগ করেছে, লিখিত অভিযোগ করেছে। এবং অভিযোগগুলি আমি যুক্তিযুক্ত মনে করি। আজকে দেখলাম নির্বাচন কমিশনের একজন ব্রিগেডিয়ার সাহেব, উনি কমিশনার, উনি এটার প্রতিবাদ করেছেন। আজকে বাংলাদেশে কেন মানে এই বেচারা যারা রাজনীতি দলবাজি দলের সংযুক্ত না আমাদের মতো, তাদেরকে কেন দেশের এই ক্রান্তিকালে কথা বলছে? তার মানে আসলে আমরা একটা সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছি বা করছি নিজেদেরকে। আমি মনে করি আমাদের সামনে এই ধরেন যে আর 3 বছর পর এই সরকারের মেয়াদ শেষ হবে। বাংলাদেশে গত নির্বাচন যেটা হয়েছে সে নিয়ে প্রচুর কথা আছে দেশ জনগণের মাঝে। আমরা 14 দলের শরিক থাকবো, আমরাও বলেছি, কথা পরিষ্কারভাবে বলেছি আমরা। সেইখানটায় সেটাকে সামনে রেখে আমরা এখন থেকে যদি এই খোঁচাখুচি বাদ দিয়ে সামনের নির্বাচনটা, ভোটটা কিভাবে জনগণের অংশগ্রহণমূলক হবে, কিভাবে সরকারটা জবাবদিহিমূলক হবে, কিভাবে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে, এই বিষয়গুলির উপর নির্বাচন কমিশনটা কিরকম হলে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে, এই বিষয়গুলি যদি আমরা আলোচনায় নিয়ে আসি, আমার ধারণা তাহলে আজকে এই যে আমরা কতগুলি, আমি মনে করি এইসব ভিতর বাহির অন্দর সদরঘাট ফটফট বুঝছেন না, এইসব বিষয়ে আলোচনার থেকে ওই আলোচনা জাতির জন্য অনেক বেশি ফলদায়ক হবে। আসেন না আমরা ওই আলোচনা করি। তাহলে কি আমি বলবো সরকার দলের পক্ষ থেকে মাঝে মাঝে টিপ্পনি কাটা হচ্ছে বিরোধী দলকে, প্রতিদিন আমাদের কাছে টিপ্পনি কাটছেন, কারণ ওনার কাছেও আর কোনো রাজনীতি নেই, ওনার কাছেও আর কোনো দেশবাসীর জন্য কোনো স্বপ্ন নেই। উনি পুরনো জায়গায় থেকে টিপ্পনি কেটে সময়টা পার করতে যাচ্ছেন। অথবা বিরোধী দলের কাছেও কোনো অল্টারনেটিভ ভাবনা নেই, যে ভাবনার কারণে সমাজকে একটা নির্দিষ্ট ভাবনায় পুশ করা যায়, যে ভাবনায় আমরা গোটা দেশবাসী আমরা ঐক্যমত এখানটায় মুক্তিযুদ্ধের ধারায় একটি সুন্দর সরকার প্রতিষ্ঠিত করতে চাই। আমি মনে করি আজকে এখানে বিদগ্ধ আক্তার ভাই আছেন, আজকে দুদু ভাই আসতেন, কামাল, সবাই আমরা আছি, আমরা সবাই রাজনীতিতেই তৈরি, রাজনীতি এখনো করছি, ক্রিয়াশীল। আমরা চাই এই দেশটা। অনেক ধন্যবাদ জনাব নাজমুল হক প্রধান। আপনার কথার সূত্র ধরেই জনাব মেজর আখতারুজ্জামানের কাছে যেতে চাই যে ক্ষমতাসীন দল এবং যারা ক্ষমতায় যেতে আগ্রহী দল, তাদের কাছে কি জনগণকে দেওয়ার মতো নতুন কিছু নেই? নতুন কিছু নেই, প্রশ্নটা তো জনগণের। জনগণ তো নতুন কিছু পাচ্ছে না। আপনি যেখানে বলছেন রাষ্ট্র তো সবাইকে নিয়ে হবে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাইকে নিয়ে রাষ্ট্র হবে। এই রাষ্ট্রের চরিত্র সাম্প্রদায়িক হবে কি অসাম্প্রদায়িক হবে সেটা নির্ভর করবে সেই রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ লোক কারা। বাংলাদেশের রাষ্ট্রের মুসলমান সংখ্যাগরিষ্ঠ, এখানে হিন্দুর সঙ্গে খ্রিস্টানের সঙ্গে বৌদ্ধের সঙ্গে তাদের কোনো সংঘাত নেই, আমরা মিলেমিশে আছি, থাকবো, আগামী দিনে থাকবো। কিন্তু মাঝে মাঝে রাজনৈতিক সুরসুরি কিন্তু এগুলো দেওয়া হয়। এই যে আপনি জঙ্গিবাদ দমন করেছেন, দমন করতে গিয়ে কি করেছেন? আপনি ঢালাও ভাবে মানুষকে মেরেছেন, হাজার হাজার নেতা কর্মীকে আপনি গুম করে দিয়েছেন, হত্যা করেছেন। এটা তো দমন হয় না। জঙ্গির নামে আপনি সমস্ত বিরোধী দলকে আপনি নিশ্চিহ্ন করে দিয়েছেন, বিরোধী দলের সিনিয়র পর্যায়ে নেতাদেরকে আপনারা হয়রানি করেছেন, গুম করেছেন, খুন করেছেন। আজকে আমাদের দেখেন, আমাদের সিনিয়র নেতা তাকে আজকে আপনি আসামে পাঠিয়ে দিয়েছেন। আপনি আমাদের স্থায়ী কমিটির সদস্য তাকে আপনি এখান থেকে গুম করে নিয়ে পরে পাওয়া গেছে তাকে আসামে। এই যদি আপনাদের রাজনৈতিক ভাষা হয়, এই যদি রাজনীতি আপনি করেন, তাহলে কি হবে? আজকে আপনি এই রাষ্ট্রটাকে চালাচ্ছে কে? মাত্র একজন মানুষ। যে কোনো বিষয়ে দেখেন, আপনি প্রত্যেকটা কাজে দেখেন প্রধানমন্ত্রী রেফারেন্স লাগে, প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীকে এমন দুর্বল আপনারা পেয়েছেন, কথায় কথায় যদি কেউ কেঁদে দেয় বঙ্গবন্ধুর নামে, সঙ্গে সঙ্গে তো 7 খুন মাপ। আর উনি বা কি করবেন? তার সবচেয়ে অন্তঃস্থলে কষ্ট তো একটাই, তার পিতা মাতাকে জাতি হত্যা করেছে, সবাই হত্যা করেছে। হত্যার সঙ্গে কে জড়িত ছিলেন না?
বলেন তো 15 আগস্টে হত্যা হয়েছে, 16 আগস্টে কে প্রতিবাদ করেছিলেন বাংলাদেশে? তার মানে আপনার সবাই তো ছিলেন হত্যার সঙ্গে জড়িত। প্রত্যেকটি মানুষ যারা 16 আগস্টে বাংলাদেশে বেঁচে ছিল তারা সবাই জড়িত, কিন্তু প্রতিবাদ করেন নাই। প্রতিবাদ না করার মানে কি? আজকে ওই জাতির সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দিবে? আর যখন গিয়ে সবাই কাঁদে, আজকে এই যে বললেন আমরা সাম্প্রদায়িক, আপনি কেন ভাস্কর্য ভাঙ্গার দুঃসাহস হেফাজতের লোক দেখাতে পারলো? কি কারণে? রাষ্ট্র পরিচালনা করার জন্য সবার দরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই দরকার, আস্তিক নাস্তিক সবার দরকার, সবাই রাষ্ট্রের অংশ। আপনি রাষ্ট্রকে নাস্তিকে কি বাংলাদেশকে বের করে দিবেন? নাস্তিকেরও তো বাংলাদেশে বাস করার অধিকার আছে, আস্তিকের যেমন আছে নাস্তিকেরও আছে, কিন্তু আপনাকে তো সবাইকে নিয়ে থাকতে হবে। বিএনপি একটি উদার রাজনৈতিক দল, সেখানে সবাইকে সমন্বয় করে চলেছে। আপনারা লাঠি বটি বৈগা করে অশান্তি করে যে আসছেন, আমরা তো দিয়েছি, সবকিছু মেনে নিয়েছে আপনাদের। এখন আমাদের গণতন্ত্রটা ফিরিয়ে দেন। উন্নয়নের নামে কি পরিমাণ লুটপাট করছেন? আপনি 3 বার বলতে হয়েছে ভাই আমি বাসে চলি। কেন ভাই, কেন কেমন ভাই কথাটা বলতে হচ্ছে? কেন বুঝে যাচ্ছেন? আপনি কয়জন বন্ধু আজকে বাসে চলে বলেন তো? আচ্ছা কি পরিমাণ আপনি বন্ধুরা দেখেন তো তার চারদিকে তাকায়, আবার আপনি এর দিকে তাকান না, মানে কাদের ভাইয়ের দিকে তাকান না। জি, অনেক ধন্যবাদ জনাব মেজর অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, অনেক ধন্যবাদ। আপনার কথা সূত্র ধরে আমি জনাব এস এম কামাল হোসেনের কাছে যেতে চাই যে মেজর আখতার বলছেন গণতন্ত্র ফিরিয়ে দিন, কি বলবেন আপনি? গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ আছে। মেজর আখতার ভাইরা যখন যে দলে যোগ দিছে তখন গণতন্ত্র ছিল না বলে এই কারণে গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার করছেন। উনি যার নেতৃত্বে বিএনপিতে যোগ দিয়েছেন তখন গণতন্ত্র ছিল না। গণতন্ত্র ছিল না বলেই নাজমুল্লাহ প্রধান আছে, আমরা 90 সালে সামরিক শাসকদের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলাম। সেই গণতন্ত্রের পিছনে ছুরিঘাত করেছিল 91 সালে মাগুরের নির্বাচনে। আখতার ভাই খুব ভালো কথা, এই কথাগুলো বলে যদি বলতো খুব আমি ভালো লাগতো, কারণ উনি মাঝে মাঝে কিছু কথা বলে তো ওইটা করেন। ব্যালট পেপার সিল মারছে 10 জন গুন্ডা নিয়ে। মেয়র হানিফের ইলেকশনের সময় 7 জন লোককে গুলি করে মারছে। মুসাকুদ হোসেন ভালুকে টেলিভিশনের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছে। মিরপুরে কামাল মুজুমকে টেলিভিশনের মাধ্যমে, তখন তো টেলিভিশন একটাই ছিল বিটিভি, তাকে পরাজিত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র হত্যার পিছনে এবং 96 সালে পুনরাবৃত্তি নির্বাচন করেছে। আর যেটা বললেন জঙ্গিবাদের কারণে, জঙ্গিবাদ যখন আপনি হলিডেজমে হামলা হয়, ওর ভিতর 7-8 জন ছিল যার বাবা মা মামলা করেছিল কয়েকদিন আগে যে তার ছেলে গুম হয়ে গেছে, তারা ওই হামলার সাথে জড়িত ছিল। আপনি বললেন বিএনপির অনেক বড় বড় নেতা গুম হয়েছে, একজন গুম হওয়ার পর তারে পাওয়া গেছে, সাইমেস কিবদারে পাওয়া যায়নি। এমপি সাবেক মন্ত্রী গ্রেনেড হামলা করে আখতার ভাই হত্যা করা হয়েছে। সবচাইতে বড় কথা, সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মেয়ে, তাকে হত্যা করার জন্য 11টি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। আইবি রহমানের মতো জাতীয় নেত্রী সহ 22 জন কর্মী মারা গিয়েছিল। আহসানুল্লাহ মাস্টার শুক্রবার দিন ঘর থেকে বের হয়েছেন, সংসদ সদস্য বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে। তাই বলে কি এই আমলে হত্যা হবে? এই আমলে কোন জাতীয় নেতা হত্যা হয়নি। আপনি চ্যালেঞ্জ করলাম, জাতীয় নেতা হত্যা হয়নি। এই আমলে তো তাই সব দুর্নীতির কথা বললেন। এখন বাজেট পাস 1,68,000 কোটি টাকা, 5,68,000 টাকা। আর বিএনপি যখন ক্ষমতা ছিল তখন বাজেট ছিল 61,000 কোটি টাকা। আমি একটা নিউজ দেই, কারণ নাম বলবো না, দৈনিক জনকণ্ঠের নিউজ, 20,000 কোটি টাকা 248টি প্রকল্পের কোনো হদিস ছিল না। এই সরকার দুর্নীতি এই আমলে যে হয় না আমি অস্বীকার করি না, দুর্নীতি হচ্ছে, আপনার সাথে আমি একমত। কিন্তু একটি বিদেশি সংস্থা বলেছেন এই সরকার প্রধান 86% লোক মনে করে এই সরকার প্রধান দুর্নীতি বন্ধের করার ক্ষেত্রে আন্তরিক। কিন্তু অতীতে যারা ক্ষমতায় ছিল সেই সরকার প্রধানদের দুর্নীতি হয়েছে। হ্যাঁ আমরা চাই, আর যেটা বলেন যে রাজনীতি নাই, রাজনীতি আছে।
বাংলাদেশ জি। আওয়ামী লীগের জনাব এস এম কামাল হোসেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শেষ করতে হচ্ছে, আমাদের হাতে আর সময় নেই। সুপ্রিয় দর্শক, আরও সংবাদ এবং সংবাদের বিশ্লেষণ জানতে আপনারা www.news24bd.tv এই ওয়েব পেজটি ব্রাউজ করুন। সবাইকে অনেক ধন্যবাদ।